এইচএস পরীক্ষার খুব একটা বেশি বাকি নেই। নববর্ষের শুরুতে নতুন উদ্যম নিয়ে তোমরা পড়াশোনা নিশ্চয়ই শুরু করেছো। তো তোমাদের সাহায্যের জন্য আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি। আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2022-23 এর ইংরাজি পেজ নাম্বার 91, 91 পেজে ইংরাজি বিষয়ে যে পেজটি আছে ওই পেজের পুরো আলোচনাটা আমরা করব। এমসিকিউ, এসএকিউ, গ্রামার, রাইটিং স্কিল, এমনকি আনসিন, আমরা পুরোটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। একের দাগে রয়েছে প্রোজ থেকে এমসিকিউ, একের এ, তার একের দাগে রয়েছে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস ইজ। রাস্কিন বন্ডের কথা অনুযায়ী পাহাড় পর্বতে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? উত্তর হচ্ছে অক্টোবর, অপশন নম্বর বি। দুয়ের দাগে ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স দ্য হারমিট ওয়াজ। 3 কোশ্চেন্স গল্পে আমরা হারমিটকে কেমন দেখলাম? দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, নিস্তেজ এবং দুর্বল ছিল, অপশন নম্বর এ। তিনের দাগে দ্য লেডি পিকড আপ দ্য বয় ফ্রম দ্য স্ট্রিট বাই হোল্ডিং হিজ। ওই মহিলা মানে মিসেস জোন্স রজারকে তুলে নিয়েছিলেন রাস্তা থেকে কি ধরে? উত্তর হচ্ছে তার জামার কলারটা ধরে, শার্ট ফ্রন্ট, অপশন নম্বর ডি। চার দাগে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর। অ্যাডভার্সিটি সর্বদা নিয়ে আসে ড্যাশের সুযোগ, কিসের সুযোগ? না ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষার সুযোগ, অপশন নম্বর সি। এবার আমরা একের বি দাগে যাব। এখানে পোয়েম থেকে এমসিকিউ রয়েছে। তার একের দাগে আছে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। শুধুমাত্র এটাই এ কাজ করতে পারবে না। এ কাজ বলতে ইট রেফার্স টু কোন কাজটাকে বলা হয়েছে? উত্তর হবে অপশন নম্বর এ, কিলিং অফ এ ট্রি। দুয়ের দাগে দ্য আইজ অফ দ্য হেভেন রেফার্স টু। আইজ অফ হেভেন কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে সূর্য, সান, অপশন নম্বর সি। তিনের দাগে দ্য পিলো অফ দ্য সোলজার ওয়াজ মেড অফ। সৈন্যটা যে উপত্যকায় শুয়েছিল তার বালিশটা কী দিয়ে তৈরি ছিল? উত্তর হচ্ছে ফার্ন, অপশন নম্বর ডি। চারের দাগে হু ইজ দ্য সিঙ্গার অফ সামার। গরমকালে গায়ক কে? গরমকালে মিউজিকটাকে বহন করে কে? উত্তর হচ্ছে গ্রাসহপার, অপশন নম্বর বি। এবার আমরা একের সি দাগে যাব। এখানে প্রপোজাল অর্থাৎ নাটকটা থেকে চারখানা এমসিকিউ রয়েছে, তার উত্তর আমরা করে নেব। সি একের দাগে অক্সেন মিডোজ কাম টু। অক্সেন মিডোজ জায়গাটা মাপ কত? উত্তর হচ্ছে 5 ডেসিয়াটিন, অপশন নম্বর ডি। এবারে চলো পেজ নাম্বার 92। সি দুইয়ের দাগে দ্য ওয়ার্ড হে মিনস। এই হে মানে কি? উত্তর হচ্ছে খড়, মানে শুকনো ঘাসকে বলা হয় খড়, তাকে ইংরেজিতে হে বলে, অপশন নম্বর সি, ড্রাই গ্রাস। তিনের দাগে যে নাটালিয়া কলস লোমোভস আন্ট। নাটালিয়া লোমোভের কাকিমাকে কী বলে ডেকেছে? উত্তর হচ্ছে ব্যাক বাইটার, মানে পিঠ পিছনে সমালোচনাকারী, অপশন নম্বর ডি। চারের দাগে দ্য ওয়েদার ওয়াজ ড্যাশ হোয়েন লোমোভ কাম মিটস নাটালিয়া। লোমোভ যেদিন নাটালিয়ার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে এলো সেদিন আবহাওয়াটা কেমন ছিল? উত্তর হচ্ছে স্প্লেন্ডিড, চমৎকার, অপশন নম্বর বি। এবার আমরা দুইয়ের দাগে যাবো। এটা এসে কিউ এর দাগ। দুইয়ের এ দাগে প্রোজ থেকে এসে কিউ আছে, তার একের দাগে কোশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ ট্যান্টালাইজিং টু দ্য অথর অফ দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট গল্পে লেখকের কাছে কোন জিনিসটা ছিল প্রলুব্ধকর? উত্তর হচ্ছে মেয়েটার চুলের সুগন্ধ। দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং টু দ্য অথর অফ দি আইজ হ্যাভ ইট। দুইয়ের দাগে কোশ্চেন আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফ্রেন্ড অফ কালামস ফাদার। কালামের বাবার বন্ধুর নামটা কি? উত্তর হচ্ছে কালামের বাবার বন্ধু কে ছিলেন? সেই শিব মন্দিরের যে প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তাই আমরা উত্তর লিখব পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য নেম অফ দ্য ফ্রেন্ড অফ কালামস ফাদার। তিনের দাগে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ। রাজা ঘুমিয়ে পড়েছিলেন কোথায়? উত্তর হচ্ছে সে সাধুর কুটিরের যে চৌকাঠ ওখানেই শুয়ে পড়েছিলেন রাজা। আমরা লিখব দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেস হোল্ড অফ দ্য হারমিটস হাট। চার দাগে হাউ ওয়াজ দ্য ভয়েস অফ দ্য গার্লস আন্ট। ওই মেয়েটার যে কাকিমা রিসিভ করতে এসেছিল সাহারানপুর স্টেশনে, তার গলার আওয়াজটা কেমন ছিল? উত্তর হচ্ছে উচ্চ চড়াযুক্ত একটা গলা ছিল। আমরা লিখব দ্য গার্লস আন্ট হ্যাড এ হাই পিচড ভয়েস। পাঁচে থাকে হোয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি। হারমিটটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল কেন? না, তার উত্তর হচ্ছে হারমিটটা ছিল ভীষণভাবে নিস্তেজ এবং দুর্বল এবং সে মাটি ঘুরছিল। দ্য হারমিট ওয়াজ ব্রিদিং হেভিলি বিকজ হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। ছয়ের দাগে হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক। আমরা উত্তরে লিখব মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। সাতের দাগে হোয়াট ডিড রজার বেয়ারলি ম্যানেজ টু সে বিফোর মিসেস জোন্স শাট দ্য ডোর। মিসেস জোন্স দরজাটা বন্ধ করে দেওয়ার আগে রজার কীটা বলতে পেরেছিল? উত্তর হচ্ছে থ্যাংক ইউ। আমরা উত্তরে লিখব রজার বেয়ারলি ম্যানেজড টু সে থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, বিফোর মিসেস জোন্স শাট দ্য ডোর। আটের দাগে বলছে হোয়াই ডিড পিপল ভিজিট কালামস হাউস আফটার বিং কিওর। সুস্থ হয়ে যাওয়ার পরে লোকেরা কালামের বাড়িতে আসতো কেন? না, কালামের বাবাকে ধন্যবাদ দেওয়ার জন্য। তাহলে পিপল ভিজিটেড কালামস হাউস আফটার বিং কিওর টু থ্যাংক কালামস ফাদার জৈনুল আবদিন। এবার দুইয়ের বি দাগে যাবো। এখানে পোয়েম থেকে এস এ কিউ দেওয়া আছে। দুইয়ের একে হোয়ার ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট। গ্রাসহপার বিশ্রাম নেয় কোথায়? আমরা বলবো কিছু মনোরম আগাছার তলায়। উত্তর আমরা লিখবো দ্য গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড। এবার দুয়ে দাগে হোয়ার উইল দ্য কার্ল গ্রিন টুইগস রাইজ ফ্রম। সে কোঁকড়ানো সবুজ ডালাপালাগুলো গজায় থেকে? না, মাটির কাছাকাছি যে অংশটা বসে আছে ওখান থেকে গজায়। আমরা উত্তরে লিখব কার্ল গ্রিন টুইগ উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। তিনের দাগে হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি।
একটা গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ কোনটা? উত্তরে আমরা লিখব দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি ইজ ইটস রুট। গাছের সবচেয়ে সংবেদনশীল অংশটা হচ্ছে তার মূল। 4 থেকে হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম। কবি প্রকৃতিকে কেন বলছিলেন তাকে গরম রাখতে? কারণ কবি ভয় পাচ্ছিলেন যে সৈন্যটাকে ঠান্ডা লেগে যেতে পারে। আমরা উত্তরে লিখব দ্য পোয়েট আস্কস নেচার টু কিপ হিম ওয়ার্ম বিকজ হি ফিয়ার্স দ্যাট দ্য সোলজার মে ক্যাচ কোল্ড। তারপর বলেছে হাউ ইজ দ্য সোলজার স্মাইল। সৈন্যটার হাসিটা কীরকম ছিল? আমরা বলবো দ্য সোলজার স্মাইল ওয়াজ জেন্টেল অ্যান্ড উইদাউট জাইল। ওই হাসিটা ছিল ভদ্র শান্ত হাসি, ওতে কোনো অভিনয় ছিল না। 6 দাগে বলেছে হোয়াট ইজ মিন বাই সামার্স লিজ। সামার্স লিজ বলতে কী বোঝো? আমরা উত্তর দেব সামার্স লিজ রেফার্স টু দ্য ডিউরেশন অফ সামার। সামার্স লিজ বলতে বোঝানো হয়েছে ওই গরমকালের সময়সীমাটাকে। 7 দাগে কোশ্চেন দিয়েছে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। সূর্যের যে উজ্জ্বল সোনালি রং সেটা ঢাকা পড়ে যায়, মৃদু হয়ে যায় কীভাবে? ওটা হচ্ছে মেঘের দ্বারা ঢাকা পড়ে যায় বলে মৃদু হয়ে যায়। আমরা উত্তরে লিখব দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস। 8 দাগে হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য বার্ডস ইন সামার ডে। গরমের দিনে পাখিদের অবস্থা কেমন থাকে? উত্তর হচ্ছে দ্য বার্ডস আর ফেন্ট দ্য হট সান ইন সামার ডে। গরমের দিনে গরম সূর্যের জন্য পাখিরা নিস্তেজ হয়ে যায়। এবার আমরা 3 দাগে যাবো, এটা লং কোশ্চেনে দাগ। 3 এ দাগে রয়েছে 3 দাগটা রয়েছে প্রোজ থেকে লং কোশ্চেন। আমরা সবকটা কোশ্চেনই আলোচনা করবো, যদিও পরীক্ষায় 2টো লিখতে হয়। তো 3 দাগে আমরা কোশ্চেন আলোচনা করতে যাওয়ার নাম্বার দেখে নেব। নাম্বার হচ্ছে 2+2+2, অর্থাৎ অত্যন্ত স্কোরিং কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। এসব প্রশ্ন টাচ করলে তুমি 6-এ 6 স্কোর করতে পারবে। 3 দাগে আছে সি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। ওর চোখগুলো ভারী সুন্দর ছিল কিন্তু সেগুলো কোনো কাজের ছিল না। হু সেড দিস অ্যান্ড টু হুম। আমরা বলবো দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর সেড দিস টু দ্য ন্যারেটর রাস্কিন বন্ড। অ্যাবাউট হুম ওয়াজ দিস রিমার্ক মেড অ্যান্ড হোয়াট অকেশন। মানে কার সম্পর্কে মন্তব্য করা হলো এবং কোন উপলক্ষে? না, অ্যাকচুয়ালি দিস রিমার্ক ওয়াজ মেড অ্যাবাউট দ্য ব্লাইন্ড গার্ল। তার সঙ্গে অন হোয়াট অকেশন, কোন উপলক্ষে বলা হলো? আমরা বলবো দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য গার্লস হেয়ার ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার। ইন দিস অকেশন দ্য নিউ প্যাসেঞ্জার সেড দ্যাট হি ডিড নট নোটিস দ্য গার্লস হেয়ার, হি অ্যাকচুয়ালি নোটিস দ্য গার্লস আইজ অ্যান্ড দ্য আইজ ওয়ার ভেরি বিউটিফুল বাট দে ওয়ার অফ নো ইউজ। তারপরে কোশ্চেন দিচ্ছে হোয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য পার্সন স্পোকেন অ্যাবাউট ইউজলেস। তো যে ব্যক্তির সম্পর্কে এখানে কথা বলা হলো, অর্থাৎ সে অন্ধ মেয়েটা, তার চোখগুলো ইউজলেস ছিল কেন? কোনো কাজের ছিল না কেন? আমরা উত্তরে লিখব দ্য আইজ অফ দ্য পার্সন স্পোকেন অ্যাবাউট ওয়ার ইউজলেস বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অ্যান্ড সি ডিড নট সি অ্যাট অল। এবার 3 দাগে আমরা যাব। এটা অ্যাকচুয়ালি একটাই কোশ্চেন 6 মার্কের দিয়েছে, অর্থাৎ এটা বড় প্রশ্ন। এসব প্রশ্ন টাচ করলে খুব একটা বেশি ভালো স্কোর হয় না, তবুও আমাদের অ্যান্সারটা জেনে নিতে হবে। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ইজ প্রেজেন্টেড ইন স্ট্রং রুটস। স্ট্রং রুটসে সাম্প্রদায়িক ঐক্যের কোন ছবি তুলে ধরা হয়েছে? আমরা বলবো স্ট্রং রুটসে এপিজে আব্দুল কালাম তার নিজের এলাকার বিবরণ দিয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন রামেশ্বরমে। রামেশ্বরম হচ্ছে তদানীন্তন মাদ্রাজ রাজ্যের একটা ছোট্ট দ্বীপ শহর, এবং সেখানে ওই রামেশ্বরমটা বিখ্যাত মূলত শিব মন্দিরের জন্য। কিন্তু তবুও সেই এলাকাটা মূলত মুসলিম অধিকৃত এলাকা, অর্থাৎ মুসলিমদের সংখ্যাটা বেশি। তা বলে হিন্দু লোক যে ছিল না তা নয়, বেশ কিছু হিন্দু পিপল ওখানে বাস করতো। তবে হিন্দু মুসলিমরা ওরা কিন্তু ঝগড়াঝাটি করতো না, ওরা মিলেমিশে একসঙ্গে বন্ধুর মতো বসবাস করতো। তাছাড়া ওখানে মুসলিম লোকেদের সঙ্গে হিন্দু লোকেদেরও ভালো বন্ধুত্বপূর্ণ একটা আচরণ ছিল। তাছাড়া কালামের বাবা যে জলটা পবিত্র করতেন, সেই জলটা হিন্দু মুসলিম সমস্ত লোকেরাই বাড়িতে নিয়ে যেত। এইভাবে একটা সাম্প্রদায়িক ঐক্যের ছবি ফুটে উঠেছিল রামেশ্বরম এলাকায় কালামের এই স্ট্রং রুটস আত্মজীবনীতে। তো এটাকে আমরা ইংরেজিতে লিখলে বলবো কালাম প্রেজেন্টেড হিজ লোকালিটি ইন হিজ অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস। হি ওয়াজ বর্ন ইন রামেশ্বরম. রামেশ্বরম ওয়াজ এ লিটিল আইল্যান্ড টাউন ইন দ্য erstwhile Madras state. Rameswaram was famous for its Shiva temple, but actually this Rameswaram was predominated by Muslims, but there were quite a lot of Hindu families also. They lived together. Hindu and Muslims did not quarrel. They lived amicably like friends. There were friendship between the Hindu people and the Muslim people. And Kalam's father sanctified the water, and this water was carried home by both Hindus and Muslims and other castes. So in this way, a picture of communal harmony is beautifully presented in Strong Roots and Autobiography of APJ Abdul Kalam. এবার আমরা 3 দাগে যাব। এখানে একটা কোশ্চেন যে 2+4, মোটামুটি স্কোরিং কোশ্চেন। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। আমি তোমাকে শেখাতাম কোনটা ঠিক কোনটা ভুল। হু সেড দিস অ্যান্ড টু হুম। কে বলেছেন কাকে বলেছেন? আমরা উত্তর লিখব মিসেস জোন্স সেড দিস টু রজার। তারপরে হচ্ছে হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হেয়ার। যে ব্যক্তিকে কথাটা শোনানো হলো কাকে? রজারকে। তো রজারকে কি করে বক্তা পরিবর্তন করে দিয়েছিলেন? এটা হচ্ছে প্রশ্ন। আমরা বলবো রজার ট্রাইড টু স্ন্যাচ মিসেস জোন্স পার্স অন দ্য স্ট্রিট, বাট মিসেস জোন্স কট হিম। শি ডিড নট গিভ হিম টু দ্য পুলিশ। শি ব্রট রজার হোম। শি ওয়ান্টেড টু টিচ হিম এ লেসন। শি ওয়াশড হিজ ফেস। শি ফেড হিম। শি গেভ হিম ফুড লাইক
ham, lima bean, coca and cake. She also gave him good advices and she advised him not to steal again. She also gave Roger $10 to buy blue suede shoes. In this way, Mrs. Jones showed a motherly attitude towards Roger and Roger felt gratitude and he was transformed into a good boy. এবার আমরা 3-এর ডি দাগে যাব। এখানে নাম্বার দিয়েছে 1+3+2, এটা অত্যন্ত স্কোরিং কোশ্চেন। আমরা লাইন দিয়েছি দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি। রাজা খুব আনন্দিত হলেন শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। হু ওয়াজ দ্য জার্স এনিমি? আমরা বলবো দ্য বেয়ার্ডেড ম্যান ওয়াজ দ্য জার্স এনিমি। হাউ ডিড হি মেক হিম হিজ ফ্রেন্ড? তিনি তার সঙ্গে বন্ধুত্ব কী করে স্থাপন করলেন? আমরা বলবো দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট ইন দ্য ফরেস্ট। Then the bearded man came running with a large wound in the stomach, but the jar nursed his wounds and bandaged it. He actually took care of the man and finally the man was revived. Then the man asked for forgiveness to the jar forgave him and in this way they made a friendship with each other. তাহলে যে হাউ ডিড হিজ নিউ ফ্রেন্ড উইশ টু সার্ভ হিম, এই যে নতুন বন্ধুটা তৈরি হলো অর্থাৎ দাড়িওয়ালা লোকটা, সে রাজার সেবা কীভাবে করতে চেয়েছিল? দ্য নিউ ফ্রেন্ড, দ্য bearded man, promised the jar that he would serve him as a most faithful servant and he would bid his sons to do the same. এবার আমরা 4-এর দাগে যাবো। এখানে পোয়েম থেকে লং কোশ্চেন দিয়েছে। 4-এর এ, রাইট অ্যান্ড ডিটেল অ্যাবাউট দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতায় গাছ বড় হয়েছে কীভাবে? আমরা বলবো একটা গাছ রাতারাতি এমনি এমনি বড় হয়নি, সে ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়েছে। বড় হতে সে সময় নিয়েছে, সে মাটির তলা থেকে খাদ্যরস গ্রহণ করেছে, মাটি ভেদ করে অঙ্কুরিত হয়েছে, তারপর মাটির উপরিতল থেকে খাদ্যরস নিয়েছে, তারপর বাতাস থেকে সূর্যের আলো, বাতাস, জল এগুলো গ্রহণ করেছে, তারপর তার যে কুষ্ঠরোগী চামড়ার মতো খসখসে ছালটা রয়েছে সেখান থেকে সবুজ পাতার জন্ম দিয়েছে। এইভাবে একটা স্লো প্রসেসের মধ্য দিয়ে কয়েক বছর টাইম নিয়ে একটা গাছ বড় হয়েছে। গিভ প্যাটেল হ্যাজ বিউটিফুলি ডেসক্রাইবড দ্য গ্রোথ অফ এ ট্রি ইন হিজ পোয়েম অন কিলিং এ ট্রি। A tree has not grown overnight. It has taken time to grow and it has grown slowly for years. Initially it has consumed the earth, then it has risen out of the ground and then it has fed itself from the crust or the upper surface of the earth. Then it has absorbed the sunlight, air and water from the air and finally it has sprouted green leaves from its rough skin or rough bark like leproside. In this way, through a slow process, a tree has grown for years by taking time. এবার আমরা 4-এর বি দাগে যাব। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় নামকরণের সার্থকতা বিচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটাই কোশ্চেন 6 মার্ক, যদিও স্কোরিং হবে না, নাম্বার বেশি উঠবে না, তবু আমাদের রেডি রাখতে হবে। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা নামকরণের সার্থকতা বিচার করো। আমরা বলবো আর্থার রিম্বার তার কবিতাতে সুন্দর একটা উপত্যকার বিবরণ দিয়েছেন। ওই উপত্যকার চারপাশে পাহাড় ঘেরা ছিল, উপত্যকায় সবুজ ঘাস ছিল, ফার্ন গাছ ছিল, ফুলের গাছ ছিল, সেখানে ছোট্ট একটা নদী প্রবাহিত হচ্ছিল। সেই উপত্যকাটা ইয়াং সৈন্য শুয়েছিল, মুখটা তারা হাঁ করা ছিল, দূর থেকে দেখে মনে ছিল সৈন্যটা হাসছে এবং গরম পরিবেশে সে শুয়ে আছে, তার মাথা আছে ফার্ন গাছের পরে, বডি আছে আন্ডারগ্রোথের পরে এবং পা আছে ফুলের মাঝখানে এবং তো একটা হাত বুকের উপর রেখেছে। তো দেখে মনে ছিল সে শান্তিতে বিউটিফুলি ঘুমিয়ে আছে ওখানে। তো এইভাবে একটা সৈন্যের ঘুমিয়ে থাকার বিবরণ দেওয়া হয়েছে এই কবিতায়, তাই কবিতার নামকরণ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি সার্থক। এটাকে আমরা ইংরেজিতে লিখব। আমরা বলবো আর্থার রিম্বার হ্যাজ ডেসক্রাইবড এ বিউটিফুল ভ্যালি ইন হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। দ্য ভ্যালি ইজ স্মল, গ্রিন অ্যান্ড বিউটিফুল। ইট ইজ সারাউন্ডেড বাই হিলস। দেয়ার আর flowers, fern and green plants. A small stream flows in the middle of the valley. A very young soldier lies there open-mouthed. It seems that he is smiling. His smile is gentle and without guile, and his head is on the fern and his legs are among the flowers. His body is on the undergrowth. So it seems that he is beautifully sleeping. He is sleeping peacefully. So in this way the poet has described the sleeping posture of the soldier very beautifully in his poem. So the title of the poem Asleep in the Valley is appropriate. এবার আমরা 4-এর সিধাকে যাব। হোয়াট আর দ্য লিমিটেশনস অফ সামার? গরমকালের সীমাবদ্ধতাগুলো কী কী? 3 মার্কের। আমরা বলবো দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব দ্য সামার ইন হিজ পোয়েম অ্যান্ড হি হ্যাজ অলসো ডেপিক্টেড দ্য 4 লিমিটেশনস অফ এ সামার ডে। নাম্বার 1, rough winds do shake the darling birds of May. Number 2, summer's lease hath all too short a date. Number 3, sometimes the sun shines very hot. And number 4, often the gold complexion of the sun is dimmed by clouds. তারপর একটা পার্ট কোশ্চেন আছে, হাউ আর দ্য পোয়েটস ফ্রেন্ড বেটার দ্যান সামার?
কবির বন্ধু কিন্তু সামার ডে থেকে সুন্দর কিভাবে? আমরা বলবো কবি বলেছেন সামারটা হচ্ছে দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, কিন্তু কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা চিরস্থায়ী। কারণ কবি মনে করেন তার কবিতাগুলো অমর, তিনি ডেসক্রিপশন দেবেন তার বন্ধুর ওই কবিতার মধ্য দিয়ে, ফলে লোকেরা যতদিন বাঁচবে তার কবিতা পড়বে, ফলে তারা কবির বন্ধুকে মনে রাখবে। এইভাবে কবির বন্ধু হচ্ছে অনেক সুন্দর একটা সামার ডে থেকে। দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড হিজ ফ্রেন্ডস বিউটি টু এ সামার ডে। দ্য পোয়েট সেজ দ্যাট summer is transitory but his friend's beauty is eternal. Death will not snatch away the friend's beauty. The poet believes that his poetry is immortal. As long as people will live and they will see, they will read about the poet's verse and they will read about the poet's friend. In this way, the poet's friend's beauty will get an immortality, and in this way the poet tries to show that his friend's beauty is far better than a summer day. এবারে আমরা যাব পেজ নাম্বার 93। এখানে 4 দাগে কোশ্চেন দিচ্ছে, হি টেক্স দ্য লিড, সে গানের দায়িত্ব গ্রহণ করে। হু ইজ হি রেফার টু হিয়ার, এখানে হি বলতে কার কথা বলা হয়েছে? আমরা উত্তর লিখব হি রেফার্স টু দ্য গ্রাসহপার হু সিংস ইন সামার। তারপরে কোশ্চেন আছে, হাউ ডাজ হি টেক দ্য লিড, সে গানের দায়িত্ব কীভাবে নেয়? না আমরা বলবো যে ইন দ্য স্কর্চিং হিট অফ দ্য সান ইন এ সামার ডে দ্য বার্ডস স্টপ সিঙ্গিং অ্যান্ড হাইড ইন দ্য কুলিং ট্রিজ, দেন দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড, হি সিংস ফ্রম হেজ টু হেজ and in the new mown meadows he continuously sings, and when he is tired a little he takes rest very easily beneath some pleasant weed. তারপর কথা, what does he do to enjoy his day, দিনটাকে এনজয় করার জন্য সে কী করে? না to enjoy the day the grasshopper sings continuously, he never stops singing, but sometimes he is tired a little bit out of fun, then he takes rest very easily beneath some pleasant weed and starts singing again. In this way দ্য গ্রাসহপার এনজয়েজ হিজ ডেজ ইন সামার। এবার আমরা 5 দাগে যাব। এখানে রয়েছে নাটক থেকে লং কোশ্চেন, 3খানা কোশ্চেন রয়েছে, করতে হয় একটা, তবু আমরা 3খানায় আলোচনা করবো। 5 এ দাগে, মেক এ ব্রিফ স্কেচ অফ দ্য কন্টেম্পোরারি সোশ্যাল লাইফ অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্রপোজাল। দ্য প্রপোজাল নাটকে তুমি তখনকার সামাজিক যে চিত্রটা পেয়েছো সেটা একটু সংক্ষেপে বিবরণ দাও। অ্যাকচুয়ালি এই নাটকটা পড়ে আমরা সমাজের একটা চিত্র পাচ্ছি। কী সমাজের চিত্র পাচ্ছি? মানে সমাজের লোকেরা কেমন, সেখানে চালচলন কীরকম, তাদের কথাবার্তা কীরকম, তাদের জীবন ধারণের পদ্ধতি কীরকম, এইগুলো হচ্ছে সামাজিক চিত্র। আমরা এগুলো পয়েন্ট করে করে লিখলে 6 মার্কের কোশ্চেন, 6টা পয়েন্ট লিখে দিলে আমরা 6 নম্বর পেয়ে যাব। আমরা বলবো অ্যান্টন চেকবের 1 অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, এখান থেকে আমরা রাশিয়ান সমাজের একটা সোশ্যাল লাইফ একটা চিত্র আমরা পাই। আমরা প্রথম পয়েন্টে বলবো এখানকার অধিকাংশ লোকেরা চাষি বা কৃষক। 2 নম্বর পয়েন্টে বলবো এরা চাষের জমিকে ভালোবাসে এবং জমিকে আগলে রাখার জন্য এরা ঝগড়া পর্যন্ত করে। 3 নম্বর পয়েন্ট, এরা বাড়িতে পশু পুষে রাখে, পশুকে এরা ভালোবাসে। 4 নম্বর পয়েন্ট, এরা পশুকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। 5 নম্বর পয়েন্ট, এরা সামান্য কথাতে রাগারাগি করে বা উত্তেজিত হয়ে যায় এবং সেখানে কিছু বাজে বাজে কথা, ব্যাড ল্যাঙ্গুয়েজ এগুলো ইউজ করে। আর 6 নম্বর পয়েন্টে বলবো এখানকার লোকেরা মেয়েদেরকে বোঝা বলে মনে করে। আর 7 নম্বর পয়েন্টে বলবো যে এরা বিয়েটাকে মানে ম্যারেজটাকে একটা আর্থিক স্থিতির কারণ হিসেবে দেখে। এমনি করে 6 থেকে 7টা পয়েন্ট লিখে দিলে আমরা কিন্তু লং কোশ্চেন 6 নম্বর পেয়ে যাবো। খুবই সোজা প্রশ্ন। আমি একটু আলোচনা করছি ইংরেজিতে। আমরা বলবো ফ্রম অ্যান্টন চেকবস 1 অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল উই গেট এ সোশ্যাল পিকচার অফ কন্টেম্পোরারি রাশিয়ান সোসাইটি। Number 1, most of the people of this society are farmers. Number 2, the people love their lands and even they quarrel for it. Number 3, most of the people keep animals at home. They love their animals. Number 4, they arrange competitions for their beloved animals. Number 5, the people get excited at little issues and they use bad languages. Number 6, fathers in the Russian society think their daughters as a burden. And number 7, they think that marriage is a cause of settlement of financial crisis. এবার আমরা যাব 5 বি দাগে, ডিসকাস দ্য রিজনস হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স। এই নাটকের চরিত্রদের কাছে ম্যারেজ প্রপোজাল গুরুত্বপূর্ণ কেন, এটা ব্যাখ্যা করো। এই একই প্রশ্ন আমি আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি। সেখানে বলা হয়েছে ম্যারেজ প্রপোজাল 3টে ক্যারেক্টারের কাছে কেন গুরুত্বপূর্ণ। আমরা নাটকে দেখেছি কি 3টে মেন ক্যারেক্টার, চুবুকভ, নাটালিয়া আর লোমভ। তো 3জনের কাছে ম্যারেজ প্রপোজালটা ইম্পর্টেন্ট। তো আমরা ইন্ডিভিজুয়ালি 3টে প্যারা যদি বিবরণ দিয়ে দিই কেন ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। আমরা প্রথমে বলবো দ্য প্লে দ্য প্রপোজাল সেন্টার্স রাউন্ড এ ম্যারেজ প্রপোজাল। দিস ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট ফর অল দ্য ক্যারেক্টার্স। এবার বলবো চুবুকভ ইজ এ ফাদার ইন দ্য রাশিয়ান সোসাইটি। হি থিঙ্কস হিজ ডটার অ্যাজ এ বার্ডেন অ্যান্ড হি ওয়ান্টস his daughter to be married very soon and he wants to get relief. So that's why the marriage proposal is very important to him. Second para likhbo, Lomov is already 35 years old. He has palpitation. He wants a quiet and regular life. He has problems while sleeping.
so he wants a wife beside him, and that's why marriage proposal is very important to him. আর লাস্ট প্যারা লিখবো, নাটালিয়া ইজ 25 years old, this is a marriageable age, but she has not found any man, suitable man to marry, so she is desperate to marry and to get a husband, so that's why marriage proposal is very important to her. এবার আমরা 5 সি দাগে যাব, bring him back here, ডেকে আনো তাকে এখানে ডেকে আনো। who said this and to whom, আমরা বলবো নাটালিয়া said this to her father চুবুকভ। when is this said, এটা এই কথা সে কখন বলেছে না, after the first quarrel Lomov gets out of the house, then Natalia comes to know from her father that Lomov came with a marriage proposal. in this situation Natalia requests her father to bring Lomov back. তার সঙ্গে লাস্ট কোয়েশ্চেন যে হোয়াই ডাজ দ্য স্পিকার ওয়ান্ট হিম টু ব্রিং ব্যাক, নাটালিয়া কেন চাইছে লোমভকে ফেরত আনতে, সে একই উত্তর যে নাটালি ইজ 25 years old, সি ইজ ম্যারেজেবল গার্ল, বাট সি হ্যাজ নট ফাউন্ড এনি সুইটেবল ম্যান টু ম্যারি, সো সি ইজ ডেসপারেট টু গেট এ হাজব্যান্ড, অ্যান্ড দ্যাটস ওয়াই সি ডাজ নট ওয়ান্ট টু মিস দ্য চান্স টু ম্যারি লোমভ, অ্যান্ড সো সি রিকোয়েস্ট হার ফাদার টু ব্রিং লোমভ ব্যাক। এবার আমরা 6 দাগে যাবো, এখানে টেক্সচুয়াল গ্রামার আছে, 6খানা গ্রামার আছে। 6 এ 1 দাগে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এন আইডিয়াল কাপল, আমার বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো। ভয়েস চেঞ্জ করতে বলেছে, কে মনে করতো, লোকেরা মনে করতো, তাই আমরা উত্তর লিখবো পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ এন আইডিয়াল কাপল। 2 দাগে দিয়েছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখবো আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। 3 দাগে, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, স্প্লিট করতে বলেছে। 2টো বাক্য হবে, প্রথম সেন্টেন্সে আমরা লিখবো অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, প্রথম বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখবো দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। এবারে 4 দাগে হচ্ছে অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার, শুধুমাত্র সেই সুগন্ধের গন্ধটা বাতাসে বিরাজমান ছিল, নেগেটিভ করতে বলেছে, আমরা অনলির জায়গায় নাথিং বাট লাগিয়ে দেবো, আমাদের অ্যান্সার হবে নাথিং বাট দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার। 5 দাগে, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, এটাকে সিম্পল করতে বলেছে, আমরা উত্তরে লিখব ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার টু দ্য ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি। 6 দাগে বলছে দে অল অ্যান্সার ইজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, তারা সবাই প্রশ্নগুলো উত্তর দিয়েছিল আলাদাভাবে, অ্যান্সারকে নাউন করতে বলেছে, আমরা লিখব দে অল গেভ অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এবার 6 বি দাগে 6খানা শূন্যস্থান আছে, আর্টিকেলস আর প্রিপোজিশনস বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমি উত্তর সহ লাইনগুলো পড়ে দিচ্ছি। সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। এবারে আমরা যাবো 6 সি দাগে, এখানে অ্যাকচুয়ালি কমন এরার, এই বাক্যে একটা শব্দ ভুল আছে, সেই শব্দটাকে আমাদের ঠিক করে দিতে হবে। আমাদের বাক্যটা দিচ্ছে এ স্ট্রেঞ্জ বেয়ার্ডেড ম্যান ওয়াজ লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং অ্যাট হিম উইথ শাইনিং আইজ, এখানে গেজিং স্পেলিংটা মিস্টেক আছে, ওই স্পেলিংটাকে কারেকশন করতে হবে। এখানে অপশন নাম্বার 2টাকে আমরা বেছে নেবো, GAZING, এই বানানটা ওখানে ঢুকে যাবে, দিলে আমাদের বাক্যটা কারেকশন হয়ে যাবে। এবার আমরা 7 দাগে যাবো, এটা অ্যাকচুয়ালি 12 আনসিন, আমি আনসিনটা পড়ছি, মধ্যে শোনো। ইট ওয়াজ আর্লি ইন এপ্রিল দ্যাট I woke one morning to find my friend Sherlock Holmes, the famous detective, standing fully dressed by the side of my bed. এপ্রিল মাসের গোড়ার দিকের ঘটনা, হঠাৎ করে একদিন সকালবেলা আমি জেগে উঠলাম, জেগে উঠে দেখলাম আমার প্রিয় বন্ধু শার্লক হোমস, যে হচ্ছে বিখ্যাত গোয়েন্দা, সে পুরোপুরি একদম ইউনিফর্ম পরা অবস্থায়, মানে সেজে গুজে কাপড় পরা অবস্থায় আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে একদম আর্লি মর্নিংয়ে। হি ওয়াজ ইউজুয়ালি এ লেট রাইজার, সাধারণত সে দেরি করে ঘুমতে করতো, 9টা-10টা থেকে ঘুমতে করতো, কিন্তু সেদিন একদম আর্লি মর্নিংয়ে উঠে পড়ে এসে আমার বিছানার পাশে দাঁড়িয়েছে। অ্যান্ড অ্যাজ দ্য ক্লক শোড মি দ্যাট ইট ওয়াজ 7:15, এবং ঘড়িতে আমি দেখলাম তখন 7:15, অর্থাৎ 7:15। মানে 7:15-তে শার্লক হোমস জেগে গেছে, এটা সত্যি অবিশ্বাস্য। আই ব্লিঙ্কড আপ অ্যাট হিম ইন সারপ্রাইজ, আমি পিট করে তাকালাম তার দিকে অবাক হয়ে। সঙ্গে সঙ্গে শার্লক হোমস কথা বলা শুরু করলো, সে বলছে আই এম ভেরি সরি টু ওয়েক ইউ আপ ওয়াটসন। তাহলে এখানে আমরা জানলাম যে লেখকের নাম হচ্ছে ওয়াটসন, মানে শার্লক হোমস বলছে ওয়াটসন তোমাকে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে তুলে দিলাম, তার জন্য আমি দুঃখিত। তখন আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ ইট, এ ফায়ার, কেন কী হয়েছে, আগুন লেগেছে নাকি? সে বলছে নো, এ ক্লায়েন্ট, না একজন ক্লায়েন্ট এসছে। এই ইয়াং লেডি হ্যাজ অ্যারাইভড হু ইনসিস্ট অন সিং মি, একজন যুবতী মহিলা এসেছে আমার কাছে, সে আমার সঙ্গে দেখা করতে চায়। সি ইজ ওয়েটিং নাও ইন দ্য সিটিং রুম, সে আমাদের বসার ঘরে বসে অপেক্ষা করছে। নাও হোয়েন ইয়াং লেডিজ ওয়ান্ডার, এখন যখন ইয়াং লেডিগুলো ঘুরে বেড়ায় about the town at this hour of the morning and wake sleepy people up out of their beds, I presume that they have something urgent to communicate. এখন ওই ইয়াং মহিলারা এত সকাল সকাল যদি এসে ঘুমন্ত লোকগুলোকে জাগিয়ে তোলে বিছানা থেকে, তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে নিশ্চয় কোনো আর্জেন্ট ব্যাপার আছে, যার জন্য সে আমার সঙ্গে যোগাযোগ করতে এসছে।
শুড ইট প্রুভ টু বি অ্যান ইন্টারেস্টিং কেস? তোমার কি মনে হয় না যে এটা ইন্টারেস্টিং একটা ঘটনা হতে চলেছে? ইউড আই এম শিওর, আমার মনে হয় তুমিও নিশ্চিত হবে যে এটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে। উইশ টু ফলো ইট ফ্রম দ্য বিগিনিং, আর আমি চাইবো তুমি এই তদন্তটাকে একদম শুরু থেকেই ফলো করো। আই থট দ্যাট আই শুড গিভ ইউ দ্য চান্স, আমি ভাবলাম যে সুযোগটা তোমাকে দেওয়া যাক। তো সঙ্গে সঙ্গে আমি বললাম, মাই ডিয়ার ফেলো, আই উড নট মিস ইট ফর এনিথিং। দেখো বাবু সোনা, আমি কিন্তু কোনোভাবে সুযোগটা মিস করতে চাই না, আমি উঠছি, তোমার এই তদন্তটাকে আমি গোড়া থেকেই ফলো করবো। অ্যাকচুয়ালি আই হ্যাভ নো কিনার প্লেজার দ্যান ইন ফলোয়িং হোমস ইন হিজ ইনভেস্টিগেশন। শার্লক হোমস যখন কোনো তদন্ত করে, সেই তদন্তের গোড়া থেকে ফলো করাটার মধ্যে যে আগ্রহটা আছে, এই রকম আনন্দ বা আগ্রহ আমি অন্য কিছুতে পাই না। অ্যান্ড ইন অ্যাডমায়ারিং দ্য ওয়ে ইন হুইচ হি সলভস দ্য প্রবলেমস সাবমিটেড টু হিম। এবং শার্লক হোমসের কাছে যে সমস্ত সমস্যাগুলো দেওয়া হয়, সেই সমস্যাগুলোকে যতটা আকর্ষণীয়ভাবে সে সমাধান করে, ওগুলোকে কোনোভাবে মিস করা যায় না। আই র্যাপিডলি ড্রেসড অ্যান্ড ওয়াজ রেডি ইন এ ফিউ মিনিটস। আমি সঙ্গে সঙ্গে কাপড় চোপড় পরে নিলাম এবং কয়েক মিনিটে রেডি হয়ে গেলাম। টু অ্যাকম্পানি মাই ফ্রেন্ড ডাউন স্টেয়ার টু দ্য সিটিং রুম। আমার বন্ধুর সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে আমি সে মহিলার কাছে সিটিং রুমে দেখা করতে গেলাম। এ লেডি ড্রেসড ইন ব্ল্যাক, একজন মহিলা কালো পোশাক পরে এসেছিল, হু হ্যাড বিন সিটিং ইন দ্য বাই উইন্ডো। যে মহিলা ওই বসার ঘরে জানলার পাশে বসেছিল, রোজ অ্যাজ হুই এন্টার, যেই আমরা ঘরে ঢুকলাম ওই মহিলা উঠে দাঁড়িয়ে পড়লো আমাদেরকে অভিবাদন জানানোর জন্য। এবার এখান থেকে চারখানা ট্রু ফলস দিয়েছে। একের দাগে ওয়াটসন ওক আপ সাডেনলি অ্যাট মিড নাইট। ওয়াটসন হঠাৎ করে মাঝরাতে জেগে উঠেছিল, কথাটা ভুল, ফলস হবে। এফ লিখবো, হোমস উড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইউজুয়ালি। হোমস সাধারণত আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠে, এটাও ভুল, ফলস, কারণ সে লেট রাইজার ছিল। তিনের দাগে দ্য লেডি ওয়াজ ওয়েটিং ইন দ্য সিটিং রুম। ওই মহিলাটা অপেক্ষা করছিল সিটিং রুমে, অর্থাৎ বসার ঘরে, অবশ্যই ট্রু, টি লিখবো। চার থেকে ওয়াটসন ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ফলোয়িং হোমস ইনভেস্টিগেশন। শার্লক হোমসের তদন্তে কোনো আগ্রহ ছিল না ওয়াটসনের, কথাটা ভুল, ফলস। এবার বি দাগে যাবো, তিনখানা প্রশ্ন দিয়েছে। হোয়াট মেড ওয়াটসন সারপ্রাইজ? ওয়াটসন অবাক হয়েছিল কী জন্য? এক্ষেত্রে আমরা বই লাইনে লিখবো না, নিজে উত্তর বলবো। না, ওয়াটসন জানতো যে শার্লক হোমস একজন লেট রাইজার, কিন্তু ওই দিন সকালবেলা শার্লক হোমস আর্লি মর্নিংয়ে জেগে গেছিলো এবং সে পুরোপুরি ফুললি ড্রেসড অবস্থায় ওয়াটসনকে গিয়ে জাগাচ্ছিল। তো ওয়াটসন শার্লক হোমসকে এত আর্লি মর্নিংয়ে দেখে অবাক হয়েছিল। তো আমরা লিখবো, ওয়াটসন নিউ দ্যাট শার্লক হোমস ওয়াজ এ লেট রাইজার, বাট অন দ্যাট ডে শার্লক হোমস রোজ আর্লি ইন দ্য মর্নিং। He was fully dressed and he went to awaken Watson. So in this time of morning, Watson was surprised to see Sherlock Holmes. এবার দুয়ে দেখলে, হোয়াই ডিড হোমস থিঙ্ক দ্যাট দ্য লেডি হ্যাড সামথিং আর্জেন্ট টু কমিউনিকেট? শার্লক হোমস কেন মনে করছিল যে ওই মহিলার কাছে আর্জেন্ট কিছু একটা আছে, ব্যাপার নিয়ে এসেছে, কিছু একটা আর্জেন্ট ব্যাপার নিয়ে সে এসেছে, এরকমটা শার্লক হোমস মনে করছিল কেন? আমরা বললো, শার্লক হোমস ভাবছিল যে ওই ইয়াং লেডিগুলো যদি এত সকাল সকাল উঠে বেরিয়ে আসে এবং তারা ঘুমন্ত লোককে ঘুম থেকে জাগায়, তাহলে নিশ্চয় তারা এমনি ঠাট্টা মারতে বা ইয়ার্কি করতে আসেনি, তারা নিশ্চয়ই কোনো ইনভেস্টিগেশন করতে এসেছে এবং কোনো ইম্পর্ট্যান্ট বিষয়টাকে নিয়ে এসেছে। শার্লক হোমস থিঙ্কস দ্যাট when a young lady rises early in the morning and goes out of the house and meets and awakens people from their sleep, so she has no little cases. Actually she has an urgent case to solve and that's why the case was interesting. এবার তিনি দেখবে, why did Watson follow Holmes in downstairs at once? ওয়াটসন ওই শার্লক হোমসের পেছন পেছন সিঁড়ি দিয়ে নিচে দিকে নেমে এলেন সঙ্গে সঙ্গে কেন? না, অ্যাকচুয়ালি শার্লক হোমস ওয়াটসনকে জানালেন যে একটা ইয়াং লেডি এসেছে, একটা ইন্টারেস্টিং কেস হতে চলেছে নিশ্চয়ই, তাই তিনি সুযোগ দিতে চান ওয়াটসনকে, যাতে ওয়াটসন ফলো করতে পারে এই তদন্তটাকে একদম গোড়া থেকেই। আর ওয়াটসন এই সুযোগটা মিস করতে চায় না, তাই সে শার্লক হোমসের পিছন পিছন সিঁড়ি দিয়ে নেমে এলো। আমরা বললো, শার্লক হোমস টেলস ওয়াটসন দ্যাট এই ইয়াং লেডি হ্যাজ কাম টু হিম, সো দেয়ার মাস্ট বি অ্যান ইন্টারেস্টিং কেস টু সলভ, অ্যান্ড শার্লক হোমস ওয়ান্টস টু গিভ ওয়াটসন এ চান্স to follow the investigation from the beginning, and Watson also does not want to miss the chance, so he immediately follows Holmes downstairs to the sitting room. এবার আমরা 8-এর দাগে যাব, রাইটিং স্কিলের দাগে। 8-এর এ দাগেটা রাইটিং স্কিল দিয়েছে, রিপোর্ট রাইটিং করতে বলেছে। তোমার স্কুলে একটা কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে কোভিড-19-এর, সেটাকে নিয়ে রিপোর্ট লিখতে বলেছে। তো এই একই প্রশ্ন আগের পেজেও ছিল, যদিও এবছর এটার ইম্পর্টেন্ট নয়, কারণ কোভিড-19 এখন সেইভাবে থাবা দিয়ে আমাদের এলাকায় নেই, প্রায় চলে যাওয়ার মুহূর্তে। তো সেই জন্য আমরা এটা এবছর ইম্পর্টেন্ট না, তবু এটা যেহেতু পেজে কয়েকটা দিয়েছে, আমি এর রাইটিংটা আলাদা করে একটা ভিডিও বানাবো, আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর 8-এর বি দাগে বলছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য হার্মফুল ইফেক্টস অফ এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোনস বাই দ্য স্টুডেন্টস ইন পার্টিকুলার। তো একটা এডিটরের কাছে চিঠি লিখতে বলেছে, খবর কাগজের সম্পাদককে চিঠি লিখতে বলেছে। অ্যাকচুয়ালি এখনকার যে ইয়াং স্টুডেন্টসরা তারা স্মার্টফোন প্রচুর ব্যবহার করছে, এতে খারাপ রেজাল্টটা কী হচ্ছে এই নিয়ে আমাদের ওপিনিয়ন জানিয়ে একটা এডিটরকে চিঠি লিখতে হবে। আমরা অ্যাড্রেস করবো টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, না 4 নম্বর চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। সাবজেক্ট লিখবো
এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোনস বাই দ্য স্টুডেন্টস। এবার এই প্যারা লেখার সময় আমরা প্রথম প্যারা লিখব, ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই নিড এ স্পেস ইন ইয়োর নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট দ্য এক্সেসিভ ইউজ অফ স্মার্টফোনস বাই দ্য স্টুডেন্টস। এবার আলাদা প্যারা করে লিখব, স্মার্টফোন ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি and now it has reached to almost every hand, but the young generation including the students are much addicted to the smartphones. They use internet in the smartphones, they play video games, and they are active in the social medias like Facebook, Twitter, Instagram. They talk with the friends and they spend much time in the smartphones. In this way they are neglecting in their studies, and the time for their study is going to reduce. So the students and the young generation are much affected by the excessive use of the smartphones. So this is really a concern for the near future, and most of the parents are also worried about this. এটা আমরা মাঝখানে প্যারাতে সমস্যা বলে দিলাম। এবার থার্ড প্যারায় লিখব, সো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট মাই সাবজেক্ট ইন ইয়োর ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার সো দ্যাট দ্য পিপল বিকাম অ্যাওয়ার অ্যান্ড দ্য প্যারেন্টস টেক এফেক্টিভ অ্যাকশনস ফর দেয়ার সন্স অ্যান্ড ডটার্স। এবার চিঠি লেখা শেষ হলো। বাম দিকে নিচে আমরা লিখবো থ্যাংক ইউ, আর ডান দিকে লিখবো ইয়োর্স ট্রুলি না লিখে তুমি ইয়োর্স ফেথফুলিও লিখতে পারো। এবার তার নিচে তোমার পুরো নামটা লিখবে, নামের নিচে পুরো ঠিকানা দেবে, আর এখানে বাম দিকে যে থ্যাংক ইউ লিখেছিলে থ্যাংক ইউর নিচে তুমি ডেটটা দিয়ে দেবে কোন তারিখে তুমি চিঠিখানা লিখছো। এবার 8-এর সিধা একটা প্রেসি আছে, প্রেসির কোনো আলোচনা আমি এই ভিডিওতে করছি না, প্রেসিকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো যে ভিডিও তোমাদের অত্যন্ত কাজে লাগবে। তো এইভাবে আমি এবিটি এর টেস্ট পেপার ধরে ধরে বেশ কটা পেজ আলোচনা করলাম। এই পেজগুলো মন দিয়ে একটু আলোচনা করে শুনে নেবে, তোমাদের আগামী 1.5 মাস বা 2 মাস পরে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে। এবং তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে যতটা পারো শেয়ার করো। আমি চাই প্রতিটা স্টুডেন্ট তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারে।